এই মহাদেশেই মানুষের জন্ম, কিন্তু এখানেই লুকিয়ে আছে এমন কিছু রহস্য যেগুলো আজও বিজ্ঞানের চোখ এড়িয়ে গেছে। মরুভূমির বুকে আঁকা অদ্ভুত চিহ্ন, জঙ্গলে গভীরে হারিয়ে যাওয়ার সভ্যতা, আর এমন আবিষ্কার যেগুলো ইতিহাসের বই খুলে দিলেও উত্তর পাওয়া যায় না। আজ আমরা ঢুকছি আফ্রিকার সেই অজানা অধ্যায়, যেখানে প্রতিটা পাথরই একটা প্রশ্ন। তাই চলুন শুরু করা যাক। নাম্বার 5, দ্য নামিবিয়ান ফেয়ারি সার্কেলস। দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মরুভূমির প্রান্তে বিস্তীর্ণ ঘাসের সমতলে হঠাৎ হঠাৎ দেখা যায় নিখুঁত গোলাকার ফাঁকা জায়গা। চারপাশে সবুজ ঘাস, কিন্তু মাঝখানে এক ফোঁটাও ঘাস নেই, মাটি একেবারে খালি। এই অদ্ভুত গোল ডাকগুলোকে বলা হয় নামিবিয়ান ফেয়ারি সার্কেলস। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এগুলো কোনো একটা জায়গায় নয়, এক দুটো নয়, হাজার হাজার, এমনকি লাখ লাখ সংখ্যায় ছড়িয়ে আছে। স্থানীয় মানুষদের মধ্যে বহুদিন ধরে বিশ্বাস আছে যে এগুলো মানুষের সৃষ্টি নয়। কেউ বলে এগুলো ঈশ্বরের পদচিহ্ন, কেউ বলে মরুভূমির আত্মারা রাতে নেমে এসে এই বৃত্ত তৈরি করে। বিজ্ঞানীরা প্রথমে এগুলো লক্ষ্য করেন বিংশ শতাব্দীর মাঝামাঝি, কিন্তু আজ পর্যন্ত নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি এই বৃত্তগুলোর আসল কারণ কি। সবচেয়ে রহস্যময় বিষয় হলো এই বৃত্তগুলো স্থায়ী নয়। কোনো বৃত্ত 10-15 বছর ধরে একই জায়গায় থাকে, তারপর ধীরে ধীরে ঘাস গজিয়ে যায়। আবার অন্য কোথাও নতুন বৃত্ত তৈরি হয়, যেন মাটি নিজেই শ্বাস নিচ্ছে, এই জায়গায় মরছে, আরেক জায়গায় জন্ম নিচ্ছে। বহু বিজ্ঞানী মনে করেন এর পেছনে থাকতে পারে টার্মাইট বা উই পোকা। ধারণা অনুযায়ী উই পোকারা মাটির নিচে ঘাসের শিকড় খেয়ে ফেলে, ফলে মাঝখানে কিছু জন্মায় না। আবার অন্য বিজ্ঞানীদের মধ্যে ব্যাপারটা এত সহজ নয়, কারণ সব জায়গায় টার্মাইট পাওয়া যায় না, তবু ফেয়ারি সার্কেল দেখা যায়। আরেকটি তথ্য বলে এটি আসলে ঘাসের নিজের মধ্যে প্রতিযোগিতা। মরুভূমির মতো শুষ্ক এলাকায় জল খুবই সীমিত, তাই গাছেরা নিজেদের চারপাশে একটি বাফার জোন তৈরি করে, যাতে আশেপাশের গাছ জল শুষে নিতে না পারে। দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চলতে চলতে নিখুঁত নিখুঁত বৃত্তের মতো গঠন তৈরি হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো ফেয়ারি সার্কেলগুলো এত বড় আর নিখুঁত যে স্যাটেলাইট থেকেও স্পষ্ট দেখা যায়। মহাকাশ থেকে দেখলে মনে হয় যেন কেউ বিশাল স্কেলে পৃথিবীর উপর জ্যামিতিক নকশা এঁকে রেখেছে। আজও বিজ্ঞানীরা পুরোপুরি একমত নন, এগুলো কি জীববৈজ্ঞানিক প্রক্রিয়া, পরিবেশগত গণিত, নাকি এমন কোনো কারণ আছে যা আমরা এখনো বুঝতে পারিনি। নাম্বার 4, দ্য আই অফ সাহারা। মরিটানিয়ার সাহারা মরুভূমির মাঝখানে আছে এমন এক জিনিস যা প্রথমবার মহাকাশ থেকে দেখা যাওয়ার পর মানুষ বিশ্বাস করতে পারেনি। বিশাল একটি গোলাকার গঠন, প্রায় 40 কিলোমিটার চওড়া, ঠিক যেন পৃথিবীর চোখ। এই কারণে একে বলা হয় আই অফ দ্য সাহারা বা রিচার স্ট্রাকচার। এই গঠনটি এতটাই নিখুঁত এবং এতটাই বিশাল যে প্রথম দিকে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি নিশ্চয়ই কোনো বিশাল উল্কাপাতের ফলে তৈরি ক্রেটার, কারণ পৃথিবীতে এরকম বৃত্তাকার গঠন সাধারণত উল্কার আঘাতেই দেখা যায়। কিন্তু পরে বিস্তারিত গবেষণায় দেখা যায় এখানে কোনো উল্কাপাতের স্পষ্ট চিহ্ন নেই। তারপর সামনে আসে ভূতাত্ত্বিক ব্যাখ্যা। বিজ্ঞানীরা বলেন এটি আসলে কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে গঠিত একটি জিওলজিক্যাল ডোম। একসময় জায়গাটি উঁচু ছিল, কিন্তু বাতাস, বালি আর ক্ষয়ের ফলে স্তরগুলো ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে আজকের এই বৃত্তাকার প্যাটার্ন তৈরি করেছে। বিভিন্ন ধরনের শিলা আলাদা আলাদা গতিতে ক্ষয় করেছে বলেই এই কনসেন্ট্রিক সার্কেলস তৈরি হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই ব্যাখ্যা থাকা সত্ত্বেও অনেক প্রশ্ন আজও রয়ে গেছে। কেন এই গঠন এত নিখুঁত বৃত্তাকার? কেন এর মাপ পৃথিবীর অন্য কোনো ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে পুরোপুরি মেলে না? কেন একে ঘিরে এত অস্বাভাবিক ম্যাগনেটিক অ্যানোমেলি দেখা যায়? এই রহস্যের কারণে অনেকেই কল্পনা করেন এটি হয়তো কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন বা এমন কিছু যা আমরা এখনো আবিষ্কার করিনি। যদিও এই দাবিগুলোর পক্ষে শক্ত প্রমাণ নেই, তবুও আই অফ দ্য সাহারা আজও বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ সলভ মিস্ট্রি নয়। সবচেয়ে মজার ব্যাপার হলো পৃথিবী থেকে দাঁড়িয়ে পূর্ণ আকার বোঝা যায় না। এর আসল রূপ ধরা পড়ে শুধু তখনই যখন মানুষ মহাকাশে উঠে পৃথিবীর দিকে তাকায়, যেন পৃথিবী নিজেই মহাকাশচারীদের জন্য রেখে দিয়েছে কিছু গোপন চিহ্ন, যা আমরা কেবল দূর থেকে দেখলেই বুঝতে পারি। নাম্বার 3, দ্য গ্রেট জিম্বাবুয়ে রুইন্স। আফ্রিকার দক্ষিণে বর্তমান জিম্বাবুয়ের ভেতরে লুকিয়ে আছে এক বিস্ময়কর পাথরের শহর, গ্রেট জিম্বাবুয়ে। এই শহরটি প্রথম থেকে দেখলে সবচেয়ে যে প্রশ্নটা মাথায় আসে তাহলে এত বিশাল কাঠামো কোনো মর্টার বা সিমেন্ট ছাড়াই কিভাবে দাঁড়িয়ে আছে। হাজার হাজার গ্রানাইট পাথর নিখুঁতভাবে কেটে একটির পর আরেকটি এমনভাবে বসানো হয়েছে যে আজও সেগুলো অটলভাবে দাঁড়িয়ে আছে। এই শহরটি তৈরি হয়েছিল আনুমানিক খ্রিস্টীয় 1100 থেকে 1500 শতকের মধ্যে, অর্থাৎ ইউরোপ যখন এখনও মধ্যযুগে ডুবে, তখন আফ্রিকায় গড়ে উঠেছিল একটি উন্নত নগর সভ্যতা। গ্রেট জিম্বাবুয়ের স্থাপত্য কেবল বড় নয়, বরং অত্যন্ত পরিকল্পিত। এখানে রয়েছে বিশাল প্রাচীর, গোলাকৃতির টাওয়ার, অভিজাতদের বাসস্থান এবং আলাদা আলাদা সামাজিক স্তরের জন্য নির্দিষ্ট এলাকা। এত উন্নত নগর পরিকল্পনা স্পষ্ট করে দেয় এটা কোনো উপজাতীয় বসতি নয়, বরং একটি শক্তিশালী রাষ্ট্র বা রাজ্যের কেন্দ্র। তবু সবচেয়ে রহস্যময় প্রশ্নটি আজও রয়ে গেছে, এই শহরের আসল উদ্দেশ্য কী ছিল? কেউ বলেন এটি ছিল একটি রাজকীয় রাজধানী, কেউ বলেন ধর্মীয় কেন্দ্র, আবার অনেক গবেষকদের মতে এটি ছিল সোনা ও হাতির দাঁতের বাণিজ্যের প্রধান কেন্দ্র। আশ্চর্যের বিষয় হলো এই বিশাল শহরে পুরো পরিধি এবং কার্যকরণ এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি। আরও বিস্ময়কর হলো দীর্ঘ সময় ধরে ইউরোপীয় ঔপনিবেশিক ইতিহাসবিদরা এই শহরের সত্য অস্বীকার করে এসেছে। তারা মানতেই চায়নি যে আফ্রিকানদের পক্ষেই এমন উন্নত স্থাপত্য তৈরি করা সম্ভব। কেউ বলেছে এটি আরবদের তৈরি, কেউ বলেছে ফিনিশিয়াদের,
আবার কেউ বাইবেলের সেবার রানীর সঙ্গে জুড়ে দিয়েছে। কারণ একটাই, ঔপনিবেশিক মানসিকতা বিশ্বাস করতে পারেনি যে আফ্রিকা নিজেই ইতিহাস নিজেই গড়তে পারে। পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক প্রমাণ স্পষ্ট করে দেয় গ্রেট জিম্বাবুয়ে সম্পূর্ণভাবে স্থানীয় সোনা জনগোষ্ঠীর সৃষ্টি। আজও গ্রেট জিম্বাবুয়ে শুধু একটি ধ্বংসাবশেষ নয়, এটি এক ধরনের নীরব সাক্ষ্য যা বলে দেয় ইতিহাসের বই যতটা বলেছে আফ্রিকার সভ্যতা তার থেকে অনেক বেশি উন্নত ও শক্তিশালী ছিল। নাম্বার 2, নাপটা প্লায়া। মিশরের নুবিয়ান মরুভূমির গভীরে সাহারা যখন সবুজ ছিল, নদী আর হ্রদে ভরা ছিল, সেই প্রাগৈতিহাসিক সময়ের এক বিস্ময়কর নিদর্শন হলো নাপটা প্লায়া। এই স্থানটি প্রায় 7,000 বছরের বেশি পুরনো, অর্থাৎ ইংল্যান্ডের স্টোনহেঞ্জের চেয়ে হাজার হাজার বছর আগে এখানে মানুষ পাথরের বৃত্ত তৈরি করেছিল। এই পাথরের বিন্যাস কোনো সাধারণ সাজসজ্জা নয়। গবেষণায় দেখা গেছে নাপটা প্লায়ের পাথরগুলো সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন, এমনকি কিছু নির্দিষ্ট নক্ষত্রের উদয়ের দিক নির্দেশ করে সাজানো। এর মানে তারা এখানকার মানুষ আকাশ পর্যবেক্ষণ করত, ঋতু বুঝত এবং সময় গণনা করত। প্রশ্ন উঠতে বাধ্য, এত প্রাচীন যুগে লিখিত ভাষা বা উন্নত যন্ত্র ছাড়াই তারা কিভাবে আকাশের এই জ্ঞান অর্জন করেছিল? সবচেয়ে অবাক করার বিষয় হলো এই কাঠামো তৈরি হয়েছিল ফারাওদের মিশর গড়ে ওঠার অনেক আগে, অর্থাৎ পিরামিডের বহু আগেই। উত্তর আফ্রিকায় এমন এক জনগোষ্ঠী ছিল যারা জ্যোতির্বিদ্যা, গণনা ও ধর্মীয় আচারকে একসঙ্গে যুক্ত করতে পেরেছিল। অনেক গবেষকদের মতে নাপটা প্লায়ার হয়তো সেই বীজ যেখান থেকে পরবর্তী মিশরীয় ধর্ম, দেবতা ও জ্যোতির্বিদ্যার ধারণা জন্ম নেয়। তবে এখানেই রয়ে গেছে গভীর রহস্য। এই প্রাচীন জ্যোতির্বিদরা কারা ছিল? তারা কি যাযাবর পশুপালক ছিল, নাকি কোনো হারিয়ে যাওয়ার উন্নত সভ্যতার অংশ? কেন তারা এমন নিখুঁতভাবে আকাশের সঙ্গে পৃথিবীর পাথরকে মিলিয়ে দিয়েছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এই জ্ঞান তারা পেল কোথা থেকে? নাপটা প্লায়া আমাদের শেখায় এক অস্বস্তিকর সত্য। মানব সভ্যতার সূচনা হয়তো আমরা যতটা আধুনিক ভাবি তার চেয়ে অনেক বেশি উন্নত ও গভীর ছিল। কিছু জ্ঞান হারিয়ে গেছে, কিছু ইতিহাস চাপা পড়ে গেছে, আর কিছু এখনও মরুভূমির নীরবতায় আমাদের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। নাম্বার 1, দ্য গ্রেট স্পিংস ইরোশন মিস্ট্রি। মিশরের গ্রেট স্পিংস পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাথরের মূর্তিগুলোর একটি। হাজার হাজার বছর ধরে গিজার মালভূমিতে নীরবে দাঁড়িয়ে থাকা এই বিশাল সিংহদেহ মানব মুখ মূর্তিটিকে সাধারণভাবে ফারাও খাফরের সময়, অর্থাৎ প্রায় 4,500 বছর আগে নির্মিত বলে ধরা হয়। কিন্তু সমস্যা শুরু হয় যখন বিজ্ঞানীরা এর গায়ে খোদাই নয় বরং ক্ষয়ের দাগ লক্ষ্য করেন। স্পিংসের শরীর ও চারপাশে পাথরের দেয়াল যে ক্ষয়ের চিহ্ন দেখা যায় তা সাধারণ মরুভূমির বাতাস বা বালুজলের মতো নয়। এগুলো গোলাকার ঢেউয়ের মতো গভীর খাঁজ, যা ভূতত্ত্ববিদদের মতে জলের ক্ষয়। অর্থাৎ দীর্ঘ সময় ধরে প্রবল বৃষ্টিপাত হলে যেমন পাথর ক্ষয়ে যায়, ঠিক তেমনই চিহ্ন এখানে দেখা যাচ্ছে। সমস্যা হলো মিশর তো হাজার হাজার বছর ধরেই চরম শুষ্ক অঞ্চল। ইতিহাস অনুযায়ী শেষবারে এত ভারী বৃষ্টিপাত হয়েছিল প্রায় 8,000 থেকে 10,000 বছর আগে, যখন সারা অঞ্চল ছিল সবুজ ও নদী হ্রদে ভরা। এই প্রশ্নেই গোটা বিতর্কের কেন্দ্রবিন্দু। যদি স্পিংসে সত্যি বৃষ্টির জলে ক্ষয়ের চিহ্ন থাকে, তবে এটি কি আদৌ 4,500 বছরের পুরনো, নাকি এটি আরও বহু প্রাচীন? এমন এক যুগের সৃষ্টি যখন মিশরের জলবায়ু সম্পূর্ণ ভিন্ন ছিল। 1990 দশকে ভূতত্ত্ববিদ রবার্ট শক এই ধারণাকে জোরালোভাবে সামনে আনেন। তার মতে স্পিংসের ক্ষয়চিহ্ন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে মূর্তিটি সম্ভবত খ্রিস্টপূর্ব 60,000 থেকে 9,000 সালেরও আগে তৈরি। অর্থাৎ এটি হয়তো মিশরের পরিচিত ফারাও সভ্যতার আগের কোনো অজানা উন্নত সভ্যতার কাজ। এই ধারণা ইতিহাসের প্রচলিত টাইমলাইনকে একেবারে উল্টে দেয়, আর সেখান থেকে শুরু হয় তীব্র বিতর্ক। মূলধারা মিশরবিদরা অবশ্য এই তথ্য মানতে নারাজ। তাদের মতে ক্ষয় চিহ্নগুলো হতে পারে ভূগর্ভস্থ জল, লবণে জমে থাকা বা দীর্ঘ সময় বাতাসে বালুর যৌথ প্রভাবের ফল। তারা যুক্তি দেয় স্পিংসের আশেপাশে মন্দির ও কাঠামোগুলো স্পষ্টভাবে খাপড়ের যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই মূর্তিটিকে তার থেকেও হাজার হাজার বছর পুরনো বলা ঐতিহাসিক প্রমাণ ছাড়া সম্ভব নয়। ফলে আজও গ্রেট স্পিংস এক জীবন্ত প্রশ্নচিহ্ন। এটা কি কেবল ফারাওদের শক্তির প্রতীক, নাকি এটি মানব সভ্যতার এমন এক হারানো অধ্যায়ের সাক্ষী যার ইতিহাস আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি? এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।